যেভাবে কল্যাণ বাবু চেয়ারম্যান স্যারের হয়ে ব্যাটিং করছিলেন, যেভাবে কল্যাণ বাবু বিজেপির হয়ে ব্যাটিং করছিলেন, কারণ আমরা যেগুলোকে কাটার চেষ্টা করছি কল্যাণ বাবু সেগুলোকে যেন পলিটিক্যালি ডাইভার্ট করার চেষ্টা করছে। ক্যাকা ছিচি করেছেন আর ভোট দেওয়ার সময় পিছন ধরে যেতে পালিয়েছেন, এবার তো ছাড়বো না কাউকে। 29টা এমপি কি করছে দেখবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব নেবো আমরা। সেই জন্য আগে থেকে এরা স্যালেন্ডার হয়ে যাচ্ছে যে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল, আমি কি করে রিপোর্ট সাবমিশন করবো, ওটাও হতে পারে। আর বিজেপি গণতন্ত্রকে মান্যতা দেয় না। সত্যিকারের অর্থেই সাসপেন্ড করা হলো না সাসপেন্ডের মধ্যে নাটক আছে সেটা দেখতে হবে। শওকত মোল্লা সাহেব সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল। ওয়াকফ সংশোধনী বিল এবং সেখানে দেখা গেল একেবারে বিস্ফোরক খবর, জেপিসি সাসপেন্ড করলেন কল্যাণ ব্যানার্জি কে, এবং তিনি বারংবার কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিজেপির চক্রান্ত, তাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সামনে বিধানসভা ভোট। কি বলবেন? কল্যাণ বাবু তো এই প্রথম সাসপেন্ড হলেন না, এর আগেও সাসপেন্ড হয়েছিলেন, কার দিকে কি জগ ছুড়ে না কি ছুড়ে মেরেছিলেন এ করেছিলেন বলে ছোড়াছুড়ি অভ্যাস তৃণমূলের অনেক দিন ধরেই আছে, কখনো অধ্যাপিকাকে ছুড়ে তো কাউকে। ব্যাপারটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি এই কথাটার মধ্যে কত সত্যতা আছে প্রশ্ন থেকে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি নিজে আগে থেকে নিজেকে গুটিয়ে নিলেন না সত্যিকারের অর্থেই সাসপেন্ড করা হলো না সাসপেন্ডের মধ্যে নাটক আছে সেটা দেখতে হবে। কারণ অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে জেপিসির যে আমাদের মতামত নেওয়ার জন্য এসেছিল, সেখানে আমি প্রেজেন্ট ছিলাম, যদিও 3 মিনিট আমাদেরকে গ্রুপকে দিয়েছিল, সেটা স্বল্প সময়, কিন্তু সারাক্ষণ আমরা লক্ষ্য রাখছিলাম যেটা, সেটা কল্যাণবাবু কিন্তু ডিফ্যাক্টো চেয়ারম্যান এর মতো পালন করছিলেন, ডেপুটি চেয়ারম্যান হিসাবে উনি বা অ্যাসোসিয়েট হিসাবে তিনি যেন কাজ করছিলেন। এত ভালো মানে কল্যাণবাবু চেয়ারম্যান স্যারকে প্রোটেক্ট করছিলেন। আমরা যে কোশ্চেন গুলো করছিলাম চেয়ারম্যান স্যারের থেকে কল্যাণবাবু আগে উত্তর দেওয়ার জন্য বা পলিটিক্যালি মোটিভেটেড করার জন্য, ডাইভার্ট করার জন্য চেষ্টা করতেন। সেই কল্যাণবাবুকে হঠাৎ বাদ দিয়ে দিল বিজেপি। এর মধ্যে কিছু রহস্য থাকতে পারে, হয়তো যোগী আদিত্যনাথের কিছু ফর্মুলা কল্যাণবাবুকে নিয়েছে যে আমি এরকম তাড়াতাড়ি করব, আমাকে সাসপেন্ড করে দেবে আর আমি হাত তুলে নেবো, যে আমরা যে রিপোর্ট পেশ হচ্ছে সেই রিপোর্টে আমরা দায়ী নয়, যাবে বিজেপির নামে দোষ চালিয়ে দেয়, কিন্তু রিপোর্টটা পাস করানোর জন্য মানে ওই চেয়ারম্যান স্যারের যে রিপোর্ট তৈরি করছে ওই টিমের যে রিপোর্ট সেটাকে সহজেই যাতে পাস করিয়ে নেওয়া যায়, এই নাটক হতে পারে। কারণ কল্যাণবাবুর বিগত দিনের আচরণগুলো আমরা দেখেছি তো এখানে কলকাতায় জেপিসির মিটিং এ, উনি তো ডিফ্যাক্টো চেয়ারম্যানের মতো ভূমিকা পালন করেছেন, উনি তো ডেপুটি চেয়ারম্যানের মতো মানে চেয়ারম্যান হিসাবে নিজেকে মানে জাহির করার চেষ্টা করছেন। তাহলে সেই কল্যাণবাবুকে আবার চেয়ারম্যান স্যার করে দেবেন, আমি বিশ্বাস করতে পারছি না। কিছু রহস্য আছে, ওর ভিতরে কি হয়েছিল তো আমি দেখিনি যদি বলছে, কিন্তু আমি কলকাতাতে ভিতরে দেখেছিলাম যে কি হয়েছে, ঘটনা কি হচ্ছিল। এটা হতে পারে যে বউয়ের ঘরের মাসি আর বরের ঘরের পিসি, এটা হয়তো হতে পারে যে আমাকে সাসপেন্ড করে দেন, আমি সব কজনকে করে দেন, সহজেই আপনারা ওই রিপোর্টটা সাবমিট করার জন্য, দায়ী নিজের গায়ে নেব না, এই চক্রান্ত এটা হতে পারে। কিন্তু সূত্রের সংবাদ অনুযায়ী জেপিসির যে সমস্ত মতামত সেগুলো কল্যাণ ব্যানার্জি মেনে নিচ্ছিলেন না, বিরোধী মন্তব্য করছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে নিশিকান্ত দুবের সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি করেছেন একদম বৈঠক চলাকালীন। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন কি সূত্র, ওখানে ভিডিও কিছু ছিল না, আমি কোনো সূত্রকে মানে এখানে আমি করছি না, আমি হতেও পারে না হতে পারে। তবে আমি একটা কথা বলি, এখানে আমি নিজের স্বচক্ষে যেটা দেখেছি, আপনিও ছিলেন না আমিও ছিলেন না, আজকে কি ঘটনা ঘটেছে, কিন্তু আমি স্বচক্ষে যে জায়গায় যেটা দেখেছি সেটা আপনিও দেখেননি, অন্য কোনো সাংবাদিকরাও দেখেনি, যেভাবে কল্যাণ বাবু চেয়ারম্যান স্যারের হয়ে ব্যাটিং করছিলেন, যেভাবে কল্যাণ বাবু বিজেপির হয়ে এক প্রকার আমি কথা বলছি ব্যাটিং করছিলেন, কারণ আমরা যেগুলোকে কাটার চেষ্টা করছি কল্যাণ বাবু সেগুলোকে যেন পলিটিক্যালি ডাইভার্ট করার চেষ্টা করছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে আর কে নাই, এর সার্টিফিকেটটা কে দেবে, তখন উনি আমাকে বলছেন মোহাম্মদ সেলিম কি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, তাহলে পলিটিক্যালি ডাইভার্ট করার চেষ্টা করছে। এই ধরনের অনেকের যারা ওখানে পারফর্ম করেছে জিজ্ঞাসা করবেন, গিয়ে মতামত রেখেছে জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম বলবে কল্যাণ বাবু তাদের বক্তব্যকে আটকে দিয়েছে, বলতে দেয়নি। তাহলে কার বিরুদ্ধে আমরা বলছি? বিজেপি সরকারের বিরুদ্ধে বলছি। চেয়ারম্যানও কিন্তু বিজেপির এমপি, তাকে আমাদের কাছে প্রস্তাব রাখি, কল্যাণ বাবু তো আগ্রহ আমাদেরকে উৎসাহিত করার দরকার ছিল, সেখানে দেখলাম কল্যাণ বাবু উল্টে চেয়ারম্যান স্যারের পক্ষ নিয়ে নিচ্ছেন। এখানে বড় একটা রহস্য আছে যে রিপোর্টটা যখন সাবমিশন হবে, যাতে কল্যাণবাবুর তথা তৃণমূল কংগ্রেস না বলতে পারে যে আমাদের দুটো এমপি ছিল তাও সাবমিশন হয়েছে, আমরা প্রশ্ন করবো তো, ছাড়বো নাকি আমরা? ক্যাকা ছিচি করেছেন আর ভোট দেওয়ার সময় পিছন ধরে যেতে পালিয়েছেন, এবার তো ছাড়বো না কাউকে। 29টা এমপি কি করছে দেখবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব নেবো আমরা।
সেই জন্য আগে থেকে এরা স্যালেন্ডার হয়ে যাচ্ছে যে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল, আমি কি করে রিপোর্ট সাবমিশন করবো, ওটাও হতে পারে। আর বিজেপি গণতন্ত্রকে মান্যতা দেয় না, মানুষের মতামতকে মান্যতা দেয় না। বিজেপির প্রশ্ন আসছে না, বিজেপি যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় দিতে পারবে মানুষের তত কল্যাণ হবে। আর একটা শ্রেণী বিজেপি একটা শ্রেণীকে বোঝাতে চাইছে যাকে বিজেপি মুসলমানদেরকে ডিস্টার্ব করছে, ঘোড়ার ডিম। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে বিজেপির আমলে দলিতরা, তারপরে মুসলমান, তারপরে আদিবাসীরা। কদিন আগে দেখলেন না আদিবাসী দলিতকে পোস্টে বেঁধেছে, ও ছত্তিশগড়ে পিটিয়ে মেরেছে। ছত্তিশগড়ে দলিতদের পিছড়ে বর্গের হিন্দুর বাড়ি গিয়ে বজরং দল হই হই করেছে নাকি তুমি গোমাংস খাচ্ছ, এমন উৎপাত করেছে। একটা 23 বছরের তরতাজা যুবক আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে সুসাইড করে নিয়েছে। এই বিজেপি, এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না। সম্প্রতি কোচবিহারের একজন মুসলমান মহিলাকে বাড়িতে এসে পুলিশ, আবারও বলছি পুলিশ, পিটিয়ে খুন করলো। কি বলবেন আপনার কথা প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি, এই যে অত্যাচার বাড়ছে ক্রমাগত? না, সবগুলো হোক, কে বলেছে হয়েছে? সব হয়নি। উত্তরপ্রদেশে হয়, গুজরাটে হয়, অসমে হয়, পশ্চিমবাংলায় হয়। মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা তো এই এক অপদার্থ একজন বিধায়ক তৃণমূলের বলেছিল মমতা ব্যানার্জি আর্টসের ছায়াতে আছে, অপদার্থ আর্টসের ছায়াটা জানে না। আমি তাকে পার্সোনালি বলেছি এই শব্দগুলো রেকটিফাই করবেন, এগুলো ভুল কাজ করবেন না, আমি পার্সোনালি তাকে বলেছি। কে বলেছে এগুলো উত্তম হয়েছে? মিথ্যা কথা। আমি না বলছি না যে এসব মিথ্যা কথা, এটা তৃণমূলের যে সমস্ত ভাতাজীবী আছে, পরজীবী কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলবে কথা। প্রতিনিয়ত পশ্চিম বাংলাতে মুসলমানদের উপরে, দলিতদের উপরে, আদিবাসীদের উপরে অত্যাচার নেমে আসছে। আপনি শুনলে অবাক হবেন এই ঘটনাটা কি হয়েছে। একজনের শুনলাম, যতটুকু যেটা জানতে পেরেছি, একজনের দোকানের সামনে একটা গাড়ি রেখে গাড়িটা ধোয়া মোছা করছিল। দোকানদার বলেছে ভাই একটু সাইডে রাখো না, ওই গাড়িটা নাকি আবার পুলিশকে ভাড়া দেয়। তো এইটা অপরাধ, একে এসে হাতাহাতি হয়েছে, ওকে পিটতে গিয়েছিল গ্রামের মানুষজন, ভাই সব ঝামেলা করছিস কেন বলে মাটিয়ে নিয়েছে। 5 গাড়ি পুলিশ এসেছে, এসে মাতাল মদ্যপ অবস্থায় এসেছে মুসলিম মহিলাদের বাড়ি ঢুকে। আমি মুসলিম শব্দটা এই জন্যই ইউজ করছি, যে সমস্ত মানুষরা উত্তরপ্রদেশের কিছু ঘটনা ঘটলে চিৎকার করেন, তারা এই বাংলাতে নিয়ে চুপ করে যাচ্ছেন, তাদের জন্য আমি কথা বলছি। অভিযোগ যে মদ খেয়ে এসেছে, কোন বাড়িতে আসলে আমরা যতটুকু জানি যে কারো বাড়িতে রেড করতে গেলে মহিলা পুলিশ নিয়ে আসতে হয়, কোনো মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশরা এবং মদ খেয়ে এসেছে। অভিযোগ করেছে পরিবার, সে তারও ডকুমেন্টস আমার কাছে আছে, জানিয়েছে যে মদ খেয়ে এসে নির্বিচারে মারধর করেছে। 55 বছর একজন বাড়ির মাকে এমন মেরেছে, মারের চোটে সে মারা গিয়েছে। এটা উত্তরপ্রদেশ নাকি? কদিন আগে এনকাউন্টার করলো সাজ্জাক আলীকে, সেটাও ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি। বিচার বিভাগীয় তদন্ত হলে সব সঠিক ধরা পড়ে যাবে। একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে। আবু সিদ্দিক হালদারকে পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারলো, আনিস খানকে পুলিশ ঠেলে ফেলে দিয়েছে, অভিযোগ খুন করলো। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। গত 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে, বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে এক সপ্তাহে 4 জন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জন পুলিশ মানুষ মুসলমানকে এই ধরনের মৃত্যু হয়েছে। এই পুলিশ মানে কাস্টডিতে, জেল কাস্টডিতে ক্রমশ অত্যাচার বেড়ে যাচ্ছে মুসলমানদের উপরে। আর নালে তো এনকাউন্টার শুরু হয়েছে। এইগুলো পশ্চিমবাংলার মুসলমানরা ভাবুক, যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন, তারা একটু ভাবুন। সত্যিকারের অর্থে তৃণমূল আরএসএস দেখে নিচ্ছে তো, যেটা বিজেপি পারবে না তৃণমূল সেটা করে দেখিয়ে দিচ্ছে। বিজেপি রাজ্যে আজকে এনকাউন্টারটা হলে, আজকে এই বাড়িতে ঢুকে পুলিশ মদ্যপ অবস্থায় মুসলমান মহিলাকে পিটিয়ে মেরেছে, যদি এটা হতো এতক্ষণ সারা রাত তোলপাড় হতো, সারা রাজ্যে প্রতিবাদ হতো। তার প্রতিবাদ না করে মুসলমানকে মারার যখন ফাঁদ খুলে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার, কেন বিজেপিকে লাগবে আরএসএস? তৃণমূলকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। এটা ভাবা দরকার মুসলমানদেরকে। যারা ভাবছেন তৃণমূলের আমলে তারা সুরক্ষিত আছেন, তাদেরকে বলবো তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবা করবে, আর বিজেপি বলছে ডাইরেক্ট করবে। এটা হচ্ছে ডিফারেন্স। হাত পা খোলা থাকলে, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার জনপ্রতিনিধি তৈরি করলে আপনার হয়ে বলার লোক থাকবে। হাত পা বেঁধে দিলে, অর্থাৎ আপনার জনপ্রতিনিধি না থাকলে, আপনার বুল্ডুজার চললেও আপনার হয়ে বলার কেউ থাকবে না। ভাবার সময় এসেছে। যদি না ভাবেন ওই সাজ্জাকের মতো হবে, আর নালে বাড়িতে ঢুকে মদ খেয়ে মুসলমান মহিলাদের উপরে এই মমতা ব্যানার্জির পুলিশ আক্রমণ চালাবে, এমন মারবে পিটিয়ে মেরে দেবে। এমন মার মেরেছে, মরে গেল মহিলাটা। আজকে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নাই। আজকে উত্তরপ্রদেশ হলে এতক্ষণ প্রেস বাইট দিয়ে দিত তৃণমূল, ইমাম সংগঠন অনেক কিছু যারা আছে এতক্ষণ হই হই করতো। আমার রাজ্যের বেলায় চুপ করে আছি। অন্যায় উত্তরপ্রদেশের সাম্বালে মুসলমানদের গুলি করে মেরেছে, সেটাও অন্যায়। আর ওই কুচবিহারে মুসলমান বাড়িতে ঢুকে
মহিলাদের উপরে যে পুলিশ অত্যাচার করে খুন করলো, এটাও অন্যায়। দুটো অন্যায়ের বিরোধিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উত্তরপ্রদেশের বেলায় 56 ইঞ্চি ছাতি হয়ে যায় প্রতিবাদের, আর ওয়েস্ট বেঙ্গলের বেলাতে সামনে থেকে 5টা উড়ে চলে যায়। এই দুরবস্থা। মানুষজন ভাবুন, আর মুসলমানরা ভাবুন, আমি বলবো যে কাকে সরকারে রেখেছেন, তা আপনার কতটা ক্ষতি হচ্ছে, কতটা লাভ হচ্ছে। আর বিজেপি শুধু মুসলমান তোষণ, মুসলমান তোষণ করে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। আমি হিন্দু ভাইদের বলবো, পশ্চিম বাংলার তথ্য দেখুন, 100 জন সরকারি কর্মচারী চাকরি করলে মুসলমান কটা করে। আমি হিন্দু ভাইদের বলবো, দেখুন যে কলেজগুলোতে আছে, ইউনিভার্সিটি গুলো আছে, 100 জন প্রফেসর থাকলে, অ্যাসোসিয়েট প্রফেসর থাকলে কটা মুসলমান আছে দেখুন। শুধুমাত্র বিজেপি তৃণমূল হিন্দু মুসলমানের বাইনারি করছে। মুসলমানরা ক্রমশ পিছিয়ে আছে, পিছিয়ে রাখা হয়েছে। তাই হিন্দু ভাইদের বলবো, এই বিজেপির ফাঁদে পা দেবেন না। এরা যেটা বলছে মুসলমানদেরকে তোষণ করছে, নাকি না তৃণমূল সরকার মুসলমানদেরকে শোষণ করছে। তাহলে আপনার মতামত অনুযায়ী কেন্দ্রে বিজেপি যাহা, রাজ্যে তৃণমূল তাহা। মুদ্রার এপিট। ওখানে জয় শ্রীরাম বলে পিটিয়ে মারছে, এখানে জয় বাংলা বলে ঘরের মধ্যে ঢুকে পিটিয়ে মারছে। এতটুকু শুধু তফাৎ। তার সঙ্গে সঙ্গে আরো একটি প্রসঙ্গে থাকো, বারংবার এই প্রশ্নটা উঠছে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি বর্তমানে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছেন, কারণ শুভেন্দু অধিকারী তাকে সর্বসমক্ষে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন কাশ্মীরের জঙ্গি শওকত মোল্লা পোষেন। কি বলবেন? দেখুন, শওকত মোল্লা সাহেব যদি এই কাজ করে থাকেন, শুভেন্দু অধিকারী নামে নোটিশ পেরিয়ে শুভেন্দু অধিকারী লড়াই করবে। তবে একটু বলে রাখি, শওকত মোল্লা সাহেব কদিন আগে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য আমাকে করেছে। 28শে জানুয়ারি ব্যাংশাল কোর্টে এসে ওনাকে জামিন নিতে হবে, একটু বলে রাখছি। উনি আমার সম্পর্কে যেটা বলেছে সেটা কোর্টে এসে ওনাকে প্রমাণ করাতে হবে, নাহলে আইনের দ্বারা ওনার বলাটা বন্ধ করবো। শওকত মোল্লা সাহেব জঙ্গি কি আমি বলতে পারছি না, তদন্ত সাপেক্ষ। উনি নটোরিয়াস ক্রিমিনাল, সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল, আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। আপনার বিরুদ্ধে তো আইনি নোটিশ আসতে পারে। হ্যাঁ, আমি বলছি তো, যদি আইসে আমি লড়াই করে নেবো। শওকত মোল্লা সাহেব সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল। কিছু কিছু সমালোচক বলছেন যে শুভেন্দু অধিকারীর থেকে নওশাদ সিদ্দিকীকে বেশি ভয় পান শওকত মোল্লা। দেখুন, কাকে কত ভয় পা বলতে পারবো না। হতে পারে শুভেন্দু বাবুর সাথে তলায় তলায় বিজেপির সাথে দিদিমণিদের তো একটা বিজেপি তৃণমূলের মিল আছে, ফলে সেগুলো তো জানি ম্যানেজ করে নেবে। নওশাদকে তো ম্যানেজ করা যাবে না। নওশাদ কোর্টে ছুটে গেছে, 28শে জানুয়ারি দেখবেন এসে জামিন নিতে হচ্ছে। আরাবুল ইসলামের সাসপেনশনের পর বারংবার বিরোধী দল বলছে যে শওকত মোল্লা এখন একটু ফ্রন্ট ফুটে এসে কথা বলার বা লড়াই করার সুযোগ পাচ্ছেন। আপনি সমর্থন করেন? দেখুন, আমি রাজনীতিতে লড়াই হিংসা বন্ধ করার জন্য এসেছি। আমার রাজনীতিতে আসার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বঞ্চিত মানুষ তার অধিকারটা পাক। কি শওকত মোল্লা থাকবেন, কি আরাবুল থাকবেন, কি সায়নী ঘোষ থাকবেন, ওটা নিয়ে আমার ভাবার বিষয় নয়। আমার ভাবার বিষয় হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার, হিঙ্গলগঞ্জের সুন্দরবন কাকদ্বীপের মানুষকে কলকাতায় এসে কেন ট্রিটমেন্ট নিতে হবে? সব কলকাতাতেই কেন? কেন সুন্দরবনে, কেন দার্জিলিং এর, মানে আপনার রায়গঞ্জে, কেন মালদা মুর্শিদাবাদে, কেন ঝাড়গ্রামের মানুষ, কেন বাঁকুড়ার মানুষ, কেন পুরুলিয়ার মানুষকে কলকাতায় এসে ট্রিটমেন্ট নিতে হচ্ছে? পিজি হসপিটাল কেন ঝাড়গ্রামে তৈরি হচ্ছে না? এনআরএস কেন আপনার বাঁকুড়াতে তৈরি হচ্ছে না? আরজি করার মতো হসপিটাল কেন মালদাতে তৈরি হচ্ছে না? নাম দিয়ে রেখেছে মালদা মেডিকেল কলেজ, ঘোড়ার ডিম। সেখানে মালদাতে, উত্তরবঙ্গতে যেসব মেডিকেল কলেজগুলো আছে, ঘোড়ার ডিম ট্রিটমেন্ট সেখানে হচ্ছে না। আমি চাই, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই ধরনের হেভি ফ্যাসিলিটি দিয়ে হসপিটালগুলো সেখানে থাকুক, গ্রামের মানুষ, জেলার মানুষ সেই জেলা থেকে ট্রিটমেন্ট পাক। এই লড়াই আমার। সুতরাং কে সামনে আসলো, ফ্রন্ট ফুটে আসলো, কে ব্যাক ফুটে গেল, ও নিয়ে আমি ভাবি না। তাহলে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে, শওকত মোল্লাকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেটাকে সমর্থন করছেন? দেখুন, আমি ওটা তদন্ত সাপেক্ষ, ওটা তো আমি বলতে পারছি না, সাপোর্টও করতে পারছি না, আমি বিরোধিতাও করছি না। আমি এতটুকু বলতে পারি, শওকত মোল্লা সাহেব একজন নটোরিয়াস ক্রিমিনাল, সেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড বাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আমি এটুকু বলতে পারি।